সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় মব সহিংসতা ও সাম্প্রতিক রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতে পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ বিএনপি ও সাবেক সংসদ সদস্য। স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাই। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে শুরুতে একটু আসতে চাই। নূর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এই স্লোগান নিয়ে গতকাল আবারও হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ে। সেটিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং সেটিকে আবার মব না বলার জন্য বলছেন উপদেষ্টা আসিফ। তিনি বলছেন যে জাতীয় পার্টির ঘটনাকে মবের সাথে না মেলাতে। এটাকে আসলে আমরা কি বলবো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। মিলাদ ভাইয়ের সাথে আজকে প্রথম, এর আগে দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু টক শোতে আজকে প্রথম বসা। মিলাদ ভাইকে শুভেচ্ছা। আমাদের সমাজটা, আমাদের দেশটা ক্রমশই যে চিন্তার জায়গায় এক ভয়াবহ প্রতিশোধ স্পৃহা ক্রমশই বিস্তৃত হচ্ছে, এই রাজনৈতিক এবং সামাজিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি। আপনি শুরুতেই মবের বিষয় বলেছেন। জাতীয় পার্টির অফিসে যেটা হয়েছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। একটা দেশের সরকার যদি থাকে, আপনার খেয়াল আছে এর আগেও এই ধরনের চেষ্টাগুলো হয়েছে। কারা করছে? যারা করছে তারা সরকারেরও ভালো চায় না, দেশেরও ভালো চায় না। কয়েক মাস আগে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন বাংলাদেশে এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছিলেন। যেদিন দুপুরবেলায় তার সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির বৈঠক হওয়ার কথা, তার আগের দিন বিদেশ থেকে এক ইনফ্লুয়েন্সার ভিডিও তৈরি করে সিপিবি অফিস ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। আপনি পরিষ্কার বুঝতে পারবেন দুপুরবেলায় যে দলটির নেতারা জাতিসংঘের মহাসচিবের সাথে সাক্ষাৎ করবেন, তার আগের দিন ইউটিউবে বলা হচ্ছে যে সকালবেলা এই অফিসটা গুড়িয়ে দেন। নিশ্চয়ই এই কাজটি যদি করা হতো, যে নেতারা জাতিসংঘের মহাসচিবের সাথে সাক্ষাৎ করবেন তারা অবশ্যই এই বিষয়টি তুলে ধরতেন এবং এর ভেতর থেকে দেশের ভাবমূর্তি বা সরকারের ভাবমূর্তি কোথায় যেত এটা আমরা জানি। অর্থাৎ বাইরের থেকে এবং ভেতর থেকে একটা অংশ অনবরত চেষ্টা করে যাচ্ছে দেশের মধ্যে এই ধরনের কতগুলো অরাজক অবস্থা তৈরি করা। তো এরা করে যাচ্ছে কেন? করে যাচ্ছে এই কারণে সরকারের নির্লিপ্ততা, সরকারের উদাসীনতা এবং সিদ্ধান্ত গ্রহণে সরকারের এক এক জায়গায় এক এক ধরনের নীতির কারণে এই ঘটনা ঘটছে। আমাদের মাঠে যারা আছেন সেনাবাহিনীর সদস্যরা, তাদের প্রতি আমাদের প্রবল বিশ্বাস এবং আস্থা আছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, গত বছর যেদিন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, ওই দিন আমার মনে আছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উচ্ছ্বাস, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হলো যে আমাদের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকাটা রাখে, নিজ দেশে তারা আরও সক্রিয় হয়ে এই জায়গাটায় আমাদেরকে একটা স্বস্তিদায়ক একটা এনভায়রনমেন্ট তারা উপহার দেবে। কিন্তু এক বছর পর আমাদের সেই প্রত্যাশাটা দুর্ভাগ্যজনক হলেও পূরণ হয়নি। আপনি দেখছেন গোপালগঞ্জে তারা যতটা সাহসিকতার পরিচয় দিচ্ছে, যতটা কঠোরতার পরিচয় দিচ্ছে, নীলফামারীতে শ্রমিকের সমাবেশে মিছিলে গুলি করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে, কিন্তু অনেক জায়গায় তারা তাদের ভূমিকা আমাদেরকে আশাহত করছে, হৃদয়ের রক্তক্ষরণ ঘটাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে একটু আসি। আপনাদের একটি বিবৃতি এই ঘটনাকে কেন্দ্র করে, যে বিবৃতিটি আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করেছেন, সেখানে বলা হয়েছে যে এটি গণতন্ত্র এবং জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা থেকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা সেই রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণ দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিবৃতিটি নিশ্চয়ই আপনাদেরই।
একটি রাজনৈতিক দলের উপর বারংবার এই ধরনের হামলাকে আসলে আপনি বা কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আবার আসলাম। শরীফ ভাইয়ের সঙ্গে প্রথম এখানে দেখা হলো। আমি আমার দর্শক ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আপনার প্রথম যে আমাদের রিজভের যে বিবৃতিটা পড়লেন, এটা সঠিক বলেছেন তিনি, আমি এর সঙ্গে একমত। প্রথম কথা বলতে চাই। এবং দেখেন যে আওয়ামী লীগ আজকে নাই, ফেসিস্ট পালিয়ে গেছে। এক সময় কিন্তু জাতীয় পার্টিও ফেসিস্ট ছিল, মানে আমরা 90 সনে তার পতন ঘটিয়েছি। তারপর আবার তারা সক্রিয় হয়েছে, জনগণ তাদেরকে আস্তে 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 একটা সরকার থেকে নামিয়ে শেষ পর্যন্ত কোন পর্যন্ত আনতে রাখতে পারে সরকার, মানে জনগণের সিদ্ধান্ত নিয়েছে। তো হয়তো আমরা কেউ চাই না, কোনো দলই চায় না, দেশের মানুষও চায় না এখন, এমনকি আওয়ামী লীগের যে সমর্থক যারা ছিল তারাও চায় না আওয়ামী লীগ আর ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ এতটা মানে অনিয়ম, দুর্নীতি, খুন, রাহাজানি, দেশকে বিনষ্ট করার জন্য যা যা দরকার সব করেছে। সেই জন্য আওয়ামী লীগ চলে যাক সবাই চায়। কিন্তু এদেশের মানুষ তো সবাই এখানে আছে, এবং বাংলাদেশে যারা জন্ম নিয়েছে জন্মগতভাবে বাংলাদেশী, তারা তো এদেশের মালিক। প্রত্যেকটি লোকই বলে আপনি মালিক, আমি মালিক, উনি মালিক। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ আছেন তারাও মালিক, আবার যারা রাজনৈতিক দল করছেন তারাও মালিক, কৃষক, শ্রমিক, সবাই। তো এই মালিকদের হাতে ছেড়ে দেওয়া দরকার যে কোন দল থাকবে কোন দল থাকবে না। এটা আমার অভিমত। মালিকরা নির্ধারণ করবে, ডিসাইড করবে যে এই দেশে কোন কোন দল থাকা দরকার আর কে কে আমাদের রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার। তারা তাদের মনোনীত প্রার্থীকে তারা সংসদে পাঠাবে আইন প্রণয়ন করার জন্য, এবং তারা সরকার গঠন করাবে সরকার পরিচালনা করার জন্য। রাষ্ট্রটা এইভাবেই অ্যাকচুয়ালি চলার কথা। কিন্তু এখন যে মবক্রেসি চলছে, দেখেন এই মধ্যেই রাজবাড়ী কোয়ালন্দর কথা ঘটনাটা, তো এইটা আলোচনা আপনি হয়তো করবেন, বা আমি এর আগেই বলতে চাই আর কি, যে মাজার ভাঙার এটা কিন্তু শুরু হয়েছে 6 মাস 7 মাস আগেও শেরপুরের ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগের আমলেও ঘটেছিল 20 সালে একটা, এবং সেখানে মসজিদ থেকে একটা ছেলেকে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের এখন যে মবক্রেসি সংস্কৃতিটা, এটার জন্য আমি দায়ী করব কাকে বলেন আপনি? আমাদের কি ওনার দলকে করব, আমার দলকে করব, বা অন্যান্য দল যারা আছে তাদেরকে করবো? তাদেরকে আমি করব না। আমি করব তাদেরকে যারা শাসনভার গ্রহণ করে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং সরকার। কারণ তাদেরই তো দায়িত্ব। যেমন ধরেন এই যে 28 তারিখে সেই সম্ভবত শরীয়তপুরি হুজুর আর কি, তো তিনি বয়ান করে গিয়েছিলেন, আমি যতটুকু শুনলাম আর কি, বয়ান করে গেছেন যে আমি মরে গেলে এটাকে মাজার করবা, একটু উঁচু করবা, এ করবা। সেগুলি হতে পারে ইসলাম পরিপন্থী, বাট এখন তো বুঝেন আর কি যে পীর সাহেবদের হুকুম, তাদের যারা মুরিদ আছে তারা এগুলো গ্রহণ করতে চায়। তো এটা তো তারা 28 তারিখ থেকে এরকম একটা অবস্থা চলছিল, সেটা নিশ্চয়ই প্রশাসনের গোচরে আছে, তারা জানেন, এবং সরকার এ বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল যে এরকম ঘটনা যাতে না ঘটে। যদি আগের থেকে এই ঘটনাটা মানে যাতে না ঘটে আর একটা প্রোটেকশন না হতো, তাহলে তো আজকে ঘটনা ঘটতো না। তাহলে আমি কাকে দায়ী করব? তার মানে যারা সরকার পরিচালনা করছেন তারা ব্যর্থ, তারা এর করতে পারছেন না। এবং কিছু হলেই আপনি দেখেন, মানে ঘটনা ঘটলেই একদল শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। স্বরাষ্ট্রমন্ত্রী একাই কি দেশ চালাচ্ছে? একা তো চালাচ্ছে না। সমস্ত রাষ্ট্রে যে কয়েকজন আপনার সরকারে যে কয়েকজন আপনার উপদেষ্টা আছেন, সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রটা চলছে। তো একা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তো উনি তো আর একা কিছু করতে পারবেন না। উনি একটা হুকুম দিলেন, কিছু পুলিশ গেল, তারপরে প্রশাসনিকভাবে কিছু করা হলো না, তখন তো একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু একটু ম্যানেজ করতে পারবে না। আমরা যখন এই ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু পুলিশও থাকছে। পুলিশ
না, প্রশাসনের লোকজন সেখানে কিন্তু থাকছে, তাদের সামনে কিন্তু ঘটনাগুলো ঘটছে। কিন্তু ঘটনাগুলি আগেই তো আপনি প্রিভেন্ট করতে পারতেন আর কি। যেহেতু আপনি 28 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 6 তারিখ, একদম তাই না? 7 দিন সময় গেল, আপনি কি ব্যবস্থা নিলেন? এই জন্যই আপনার দরকার হলো আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, নির্বাচন দরকার। ওইখানে যদি আজকে একজন এমপি থাকতো, ডেফিনেটলি এই ঘটনা ঘটতো না, আই এম শিওর, বিকজ আমি তো ছিলাম সংসদ সদস্য। এই সুযোগটাই কি কেউ নিচ্ছে? এই সুযোগটা নিচ্ছে। এবং আপনার ওইখানে, এই জন্য আমি বলি যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব, আসলে ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার ছিল। এখন বলতে পারেন যে কেন আপনারাই তো রাজি হয়েছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো মানে বাংলাদেশের সব কিছু আদি প্রান্ত সবই জানেন, এবং 17 বছর থেকে সেখানে থেকে তিনি যে সভ্যতায় বাংলাদেশকে ওই রকম সভ্য একটা বাংলাদেশ করতে চান, সেই প্রেক্ষিতেই কিন্তু একটা সরলতায় তিনি কিন্তু একবার বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার, এবং সেটা সঠিক ছিল। এবং তারপরে এটাকে আবার যেহেতু আপনার প্রধান উপদেষ্টা বলেছেন যে এপ্রিলে আমরা নির্বাচন দিব, সো মাঝামাঝি একটা পর্যায়ে নেগোশিয়েট হয়ে ফেব্রুয়ারিতে আমরা নিয়ে আসলাম। তাতে তিনি যেহেতু সহনশীল একটা মানুষ, একটা সভ্যতার ছোঁয়া তার মধ্যে আছে, তিনি চান বাংলাদেশে কোনো রকম মবক্রেসি না হোক, কোনো ধরনের গণ্ডগোল না হোক, সবার মধ্যে সমঝোতার মাধ্যমে একটা নির্বাচন হোক। সেই কারণে কিন্তু তিনি হয়তো, আমার ধারণা, এই ফেব্রুয়ারিতে তিনি রাজি হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শরীফ ভাই আপনার কাছে একটু আসি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসি। দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি করবেন, নাম বলবেন, কোথা থেকে। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। আপনাকে স্বাগত, আপনার প্রশ্নটি করবেন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, রাজবাড়ীতে সহিংস ঘটনা ঘটলো, এটা বিশেষ মহলের ইন্ধন ছিল এবং প্রশাসন নির্বিচার ছিল। এখনো প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারে নাই। এই ধরনের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে, তাহলে কি আগামী নির্বাচন সম্ভব হবে কিনা? অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াহাব। আপনি থাকেন আমাদের সঙ্গে। এই প্রশ্নের উত্তরটি একটু শরীফ ভাই আপনার কাছ থেকে একটু নেই, যে এই পরিস্থিতিতে হলে সবার আসলে টেনশনের জায়গাটা তো ওখানেই। বা আমরা যখনই ষড়যন্ত্রের কথা বলছি, ষড়যন্ত্রের কথা সবাই বলছে, বিএনপি যেমন বলছে, এনসিপি যেমন বলছে, জামায়াত বলছে, সবাই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। কিন্তু এত ষড়যন্ত্র আসলে করছে কারা, সেটিও তো একটু গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রশাসনের যে অবস্থান, যেটি নিয়ে মূল প্রশ্ন আমাদের দর্শকের, যে প্রশাসন যদি এরকম নির্লিপ্ততা দেখায়, সেক্ষেত্রে নির্বাচন কিভাবে সময় মতো হবে? ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। আজকে সারাদিনে সারা দেশে পুলিশ 1866 জন মানুষকে গ্রেপ্তার করেছে, অথচ কালকের যে ঘটনা, পুলিশ মামলা করলো, একজনকেও ধরতে পারেনি। তার অর্থ হলো প্রশাসন, আমি এই কথাটা আগেও বলেছি, এখনও বলি, সরকার চাইলেই দেশকে একেবারে অপরাধের শূন্যতে নামিয়ে নিয়ে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এখানে নানা রকমের চ্যালেঞ্জ থাকবে, আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে চায়, এই ধরনের নানা এসব ক্ষেত্রে কি সরকারের কিছু করার নেই? কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমার আন্তরিকতা আছে, আমি চেষ্টা করছি। সরকার চাইলেই যে একেবারে সব ফ্রেশ হয়ে যাবে এটা না, কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমি চেষ্টা করছি। একটি বিবৃতি দিয়েছে সরকার, কিন্তু সেখানে আপনি সেই আন্তরিকতা কি পেয়েছেন? না, সরকারের আন্তরিকতা আমি পাইনি। এবং আমি খুব দুশ্চিন্তায় আছি। সরকার আইন শৃঙ্খলা নিয়ে এর আগেও বিবৃতি দিয়েছে, গতকালকে দিয়েছে। কবে সরকার আবার শহীদ মিনারে মানববন্ধন অথবা অনশনে বসে যায়? কারণ সরকার ক্রমশই তার হাত গুটিয়ে নিচ্ছে। এক একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের দায়িত্ব আছে। আপনার ফরেন মিনিস্ট্রির এক ধরনের দায়িত্ব, হোম মিনিস্ট্রির আর এক ধরনের দায়িত্ব, সরকারের এক ধরনের দায়িত্ব আছে, প্রতিষ্ঠান হিসাবে এফবিসিসিআইয়ের এক ধরনের দায়িত্ব আছে। সরকার যে দায়িত্বটা পালন করছে তাতে মনে হয় যে এটা হচ্ছে একটা পেশাজীবীদের কোনো একটা প্রতিষ্ঠান। আমি তো এই প্রশ্নের জবাবটা চাইব সরকারের কাছে, কারণ রাজবাড়িতে এসপি আছে, রাজবাড়িতে ডিসি আছে, রাজবাড়িতে প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা আমার কাছ থেকে বেতন নেন। আপনি বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন শ্রমিককে আপনি 6 মাস ধরে বেতন দিচ্ছেন না, কিন্তু একজন সরকারি কর্মকর্তা কি বলতে পারবেন যে সরকার আমার 1 মাসের বেতন আটকে রেখেছে? না, রাষ্ট্র তার যতটুকু পাওনা পুরোপুরি পরিশোধ করছে। তাহলে শূন্যতাটা বা এই ব্যবধানটা কেন? প্রথমত সরকারের নির্দেশনার ক্ষেত্রে একটা প্রবলেম আছে।
সরকারের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার না। একজন উপদেষ্টা তিনি কিভাবে বলেন যে একটা রাজনৈতিক দলের অফিসে যদি কেউ গিয়ে হামলা করে সেটা মব না, এটা গুন্ডামি। এই বক্তব্যের ভেতর থেকে এর আগেও এই মবকে প্রেসার গ্রুপ বলে একে প্রমোট করা হয়েছে। যখন একজন অপরাধী বারবার দেখবে, আপনি 3 দিন আগে ইজলাস বিচারক বসে আছেন, একজন খুনি ওই জায়গাটায় সব থেকে নিরাপদ থাকার কথা, অথচ সেখানে সাংবাদিকদেরকে যেভাবে পেটানো হলো, আপনি কি দেখেছেন কোথাও এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে শক্ত কোনো অবস্থান নিতে? না, সরকার হয়তো দুঃখ প্রকাশ করে মনে মনে। তো আমি যেটা দেখি, সরকারের এই ধরনের আচরণের কারণে এই অপরাধীরা ক্রমশই আশকারা পাচ্ছে। এর আগে আপনাদের এই কাউরান বাজারে প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে মবের ঘটনা আমরা জানি। কয়েক মাস আগে পোশাকের অজুহাত তুলে লঞ্চে চাঁদপুরে, আপনার মনে আছে, একজন নারীকে পেটানো হয়েছিল এবং গ্রেপ্তার করার 2 দিন পরে তারা ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ সরকার আমাদের সাথে এক ধরনের ধোঁকাবাজি করছে। সরকার উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। আমি একটু মিলাদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি একটু জানতে চাই, দর্শকের প্রশ্নের সূত্র ধরে একটু জানতে চাই যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বা সরকারের যে নির্লিপ্ততা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সেটি নিয়ে তো এক ধরনের সংশয় তৈরি হচ্ছে যে নির্বাচন সময় মতো হবে কিনা। সরকারের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত এসব ক্ষেত্রে? এ সমস্ত ক্ষেত্রে সরকারের ভূমিকা হওয়া উচিত অত্যন্ত কঠোর, কারণ তাদের তো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নাই। তারা অন্যায়কে আপনার এটাকে প্রোটেক্ট করবে এবং ন্যায়সঙ্গত কাজ করবে, তাদের কাজ তো তাই। এছাড়া তো তাদের কোনো রকমের ইচ্ছা শক্তি থাকার স্পষ্ট অবস্থান দেখাচ্ছে না সরকার। এটার কারণটা কি? এটার কারণটা হলো তারা তো ধরেন আছে, মজায় আছে আর কি। আমি বলবো যে আরও যদি 1 বছর থাকা যায়, 2 বছর থাকা যায়, আমি তো মন্ত্রী থাকলাম। কারণ তারা তো এমনি কোনো অবস্থাতেই জনগণের সমর্থন নিয়ে তো আর হয়নি। আমরা সকলেই একটা প্রেক্ষাপটে একটা রাজনৈতিক সরকার এখন নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার বসাতে হবে, সেই জন্য আমরা সবাই মিলে তাদেরকে বসি। সেজন্য কি সরকার এই নির্লিপ্ততা যে ফুল রাখি না নির্লিপ্ততা, হ্যাঁ, মানে তারা কোনো ধরনের ওনার সাথে আমি একমত একদম, যে কোনো অবস্থাতেই তারা যে সমস্ত জায়গায় এই যে মবক্রেসিগুলো হলো, উনি যে বললেন যে প্রেসার গ্রুপ নামে এটাকে প্রমোট করা হয়েছে, 100% না হলে এই মবক্রেসিটা এখন হতোই না। তখনই যদি স্টপ করা হতো, এটা হতোই না। তো তাহলে ওকে, এখন হয় নাই, কালকের পর যে ঘটবে না সেটা কিন্তু আমরা জানি না, হয় নাই, তো তারপরে তো আপনি স্ট্রিক্ট হবেন, ঠিক আছে, এগুলি হয়ে গেছে, কালকে থেকে আমরা এই পদক্ষেপগুলি গ্রহণ করব যাতে করে আর না হয়। তো এই ব্যাপারে তো তারা উদাসীন। কারণ এখন আরো কিছু মনে হচ্ছে যে উপদেষ্টাগণ তারা তো প্রথম মনে করছিল নির্বাচন হবে না, 3 বছর 4 বছর এরকম, কিন্তু অনেক কিছু শুনেছি আর কি। এখন যেহেতু নির্বাচনের একটা ডিক্লারেশন হয়ে গেছে এবং আই হোপ নির্বাচনটা হবে, এবং নির্বাচনে প্রধান উপদেষ্টা দৃঢ় সংকল্পবদ্ধ যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তাহলে তো সময় আর মাত্র আছে 4 মাস 5 মাস। এই 4-5 মাসে আমরা খামাখা, মনও খারাপ, ওরা কাজও করতে চায় না আর কি। কারণ দেশের প্রতি রাজনীতিবিদদের যে আপনার দরদ বা যে দায়বদ্ধতা, এটা কিন্তু ওনাদের আছে বলে আমার মনে হচ্ছে না। এটা আমি বলতে ওনারা হয়তো খুব মনে কষ্ট পাবেন, আমি তার খারাপ মানুষ বলবো না, বাট এই ধরনের জিনিসগুলিকে অ্যাড্রেস করার মতো ক্যাপাবিলিটি তাদের নাই। কারণ রাজনীতিবিদ ছাড়া এগুলিকে অ্যাড্রেস করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল ব্যাপার। এই যে আপনার একটা জিনিস যেমন ধরেন, এখানে একটু আগে তো একটু সময় একটু বেশি নেই, তারপর ওনাকে দিন। আপনার যেমন ধরেন জামাত ইসলাম, এনসিপিকে নিয়ে কিছুদিন তারা চেষ্টা করলেন যে এটা দল গঠন হোক। আমরা কিন্তু মনে মনে চেয়েছি ঠিক আছে একটা ভালো দল গঠন হোক না, কিন্তু ওরা তো ছোট মানুষ, হয়তো ওইরকম ভাবে রাজনীতিটা কিভাবে পরিপক্কতা লাভ করবে সেই বিষয়ে অভিজ্ঞতা কম জন্য অকালেই ঝরে পড়ার মতো অবস্থা হলো। সেই কারণে একটু যারা ব্যাক করছিলেন আর কি, তারাও একটু ব্যাক ফুটে চলে আসতেছেন আস্তে আস্তে, যে এদেরকে দিয়ে হবে না। আবার অন্যদিকে মানে জামায়াতে ইসলাম চিন্তা করছেন যে আমাদের তো এখন তো আওয়ামী লীগ নাই,
আমরা তো দ্বিতীয় বিরোধী পক্ষ আমরা হতেই পারি। দ্বিতীয় বৃহত্তম দল, এবং সেই হিসাবে আর এখন আমরা মোটামুটিভাবে তো যে যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন তো আমরা একেবারে প্রধান দল হিসেবে আমরা নিজের সুবিধা ভোগগুলো করছি। এটা এটা আপাত দৃষ্টিতে, কারণ আমরা তো খুব নমনীয়, আমরা এই বৃহৎ দল হিসেবে আমাদের গাইডেন্স, আমাদের যে প্রধান নেতা তিনি যেভাবে গাইডেন্স আমাদের দিচ্ছেন, আমরা কিন্তু মানে মবের বিরুদ্ধে, শান্তির পক্ষে, এবং যেখানে যেখানে আমাদের লোকরা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। আপনাদের লোকদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু সরকার যখন এসব ক্ষেত্রে নির্লিপ্ততা দেখছে সবচেয়ে বড় দল হিসেবে, আপনারা কি সেই প্রেশারটা ক্রিয়েট করছেন সরকারকে যাতে সে ব্যাপারে ব্যবস্থা নেয়? আমরা তো প্রেশার ক্রিয়েট করার কি, এই যেমন ধরেন আজকে বিবৃতি দিলেন বা একটা কোনো ঘটনা ঘটলো, আমরা তখন বললাম, সেটা যদি আপনি মানে কর্ণগোচর না করেন, আপনি যদি না শুনেন, আপনারা নিচ্ছেন না, এটার যে আপনার শক্তিশালী একটা ভূমিকা রেখে এটাকে অ্যাড্রেস করবেন, এটা করছেন না। না করলে তো আপনার এটা দেশটা একটা বিরাট অবস্থায় পড়ে যাবে আর কি। সেই জন্য আমি একটু জামাত ইসলামকে একটু অনুরোধ করতে চাই এই ইয়ের মাধ্যমে আর কি, আপনার টেলিভিশনের মাধ্যমে, যে ওনারা যে কিছু পেয়ার করছে না, যে পেয়ার পদ্ধতি হইতে হবে, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী আপনার অনেকগুলো আসন পাওয়া যাবে। 5%, 10% ভোট পাইলে আপনার 30টা আসন পাবে এরকম, বা 15% পাইলে 45টা আসন পাবে, এরকম একটা চিন্তা ভাবনার তার মধ্যে আছে। ভাই, আমি আপনাদের বলতে চাই, দেখেন, এই যে এই ইলেকশনের পরে এই 24-এর ইলেকশনের পরে এই আমি ডামি ইলেকশনের পরে, তা 2-1 মাস পরে কিন্তু জয় এসে বলছিল যে আপনারা একটা অনুষ্ঠানে আমি দেখেছিলাম যে আপনারা অপেক্ষা করেন, 10 বছরের মধ্যে বিএনপি এবং জামাতের কোনো চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলার বিচারকে দেখেন, 10 মাসও কিন্তু জানি তারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এই জামাত, আপনারা মানে চিন্তা করতে হবে যে এই বিএনপি না থাকলে আপনাদের অবস্থাটা কোন পর্যায়ে যেত। কাজেই জামাতকেও আমি অনুরোধ করতে চাই, এনসিপির যে ছেলেপেলেরা যারা রাজনীতি করতে চায় তাদেরকেও অনুরোধ করতে চাই, যে এই দেশটাকে রক্ষা করতে হলে এই সাময়িক লাভের জন্য কোনো কিছু না করে, সার্বিক চিন্তা করে এবং সুদূর প্রসারী বাংলাদেশ যাতে সুন্দর হয় সেই চিন্তা করে একটা নির্বাচন সুষ্ঠু, অবাধ, যাতে নর্মাল পদ্ধতিতে হয়ে মানুষ যাতে তাদের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে একটা সুন্দর দেশ গড়তে পারে। তখন এক সময় হয়তো আমরা বিএনপি ক্ষমতা থাকবো, এক সময় এনসিপি থাকবে, এক সময় মানুষ যদি ভোট দেয় তাহলে জামাত থাকবে, আর না সকলে মিলে। আমাদের তো কথাই আছে যে যদি তারপরে ওনারা যদি বিরোধী দলও থাকে, এনসিপিও কিছু আসন পেয়ে থাকে, আমরাও যদি সরকারের ভার পাই, তাহলে তো তাদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনা করবেন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি, ধর্মকে বারবার টার্গেট করা হয়, ধর্মের নামে মব জাস্টিস করা হয়, সেটিকে কেউ কেউ বলছেন যে এটিকে বৈধতাও দেওয়া হচ্ছে, না হলে কেন এটি বারবার ঘটবে বা কেন বারবার মাজারে আক্রমণ হবে? একই দেশে আসলে যার ধর্মীয় চয়েস যেটা সেটা পালন কেন করতে পারবে না? বাংলাদেশের কালচার তো আসলে এটি না। এই যে পুনরাবৃত্তি, এই দায় কি রাষ্ট্র আসলে এড়াতে পারে? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটা ঘৃণার চাষ করেছি। এটি 24-এর 5ই আগস্টের পর শুরু হয়েছে, ব্যাপারটা এরকমের না। আমাদের এখানে নারীকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে তার বিরুদ্ধাচারণ করা, তাকে নানাভাবে হেনস্থা করার এই কালচারটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। কিন্তু যখন এই অপরাধগুলো যারা করে, এগুলো সবগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স। তো এই ব্যাপারগুলোর সঙ্গে যারা যুক্ত থাকে তারা সবসময় চেষ্টা করে একটা সহায়ক পরিবেশের জন্য। এই সময়কালে এসে দেখা যাচ্ছে যে সেই সহায়ক পরিবেশটা তারা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? আপনার খেয়াল আছে যে পোশাক নিয়ে শাহবাগে একজন নারীকে কটাক্ষ করার পর যাকে গ্রেপ্তার করা হলো, পরের দিন ফুলের মালা দিয়ে আপনি তাকে নিয়ে আসা হলো। চট্টগ্রামে একজন নারীকে লাথি মারার পর তাকে জামাত প্রথম বলল যে আমাদের কেউ না, তারপরে বহিষ্কার করলো, তাকে গ্রেপ্তার করা হলো। একদিন পর সে বেরিয়ে এসে যখন আপনি তাকে ফুলের মালা দিচ্ছেন, তার মধ্যে কিন্তু একটা হিরোইজম ক্রিয়েট হচ্ছে। সেই সঠিক তখন তার সঙ্গে একটা সোসাইটির একটা বিরাট অংশ আছে। সরকার দৃষ্টিগতভাবে, চেতনাগতভাবে এই ধরনের ফিলোসফিকে ওন করে। এটা যদি তারা অস্বীকার করে, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দেখাতে পারবো যে সরকার এই বিষয়গুলোকে ওন করে। কেন?
গত জুন পর্যন্ত সরকারের হিসাব হলো 64টা মাজারে হামলার জন্য তারা বলল, যখন সমালোচনা হচ্ছে, যে আমরা 27 জনকে গ্রেপ্তার করেছি। 64টা মাজারে হামলা হয়েছে, সরকার গ্রেপ্তার করেছে 27 জনকে, অর্থাৎ এক একটা মাজারের জন্য অর্ধেক মানুষকে, অর্ধেক। অথচ এই জায়গাগুলোতে অনেক মানুষ গিয়ে কিন্তু অ্যাটাক করেছে। তাহলে আপনি একদিনে 1866 জনকে আপনি গ্রেপ্তার করতে পারেন। কয়েক মাস আগে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হলো, ওনারা অভিযোগ করলেন যে 15-20 জন এসে আমাদের উপরে হামলা করেছে। গাজীপুরে ব্লক রেড গিয়ে আপনি 1.5 শতাধিক মানুষকে গ্রেপ্তার করলেন। আবার এই যে কয়েকদিন আগে আপনি রিকশাওয়ালাকে ধরে নিয়ে গেলেন। আপনি আপনার আইনের প্রয়োগের ক্ষেত্রে কেস টু কেস আপনি দুই ধরনের দ্বিচারিতা করছেন, কেউকে ধরছেন, কেউকে ধরছেন না। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ করা। এই যে ঘৃণাটা বাড়ানো হচ্ছে, গতকালকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে রাজবাড়িতে, যে তিনি ধর্মের কতগুলো জায়গায়, এটা অস্বীকার করব না যে কোনো কোনো জায়গায় এমন কতগুলো কাজ অনেকের দ্বারাই সংগঠিত হয়, যে কাজগুলোর কারণে সমাজের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, রাইট। কিন্তু প্রথমত তার জন্য তো আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। দ্বিতীয়ত আপনি এমন অনেক জায়গায় আক্রমণ করেছেন যে জায়গাগুলোর সাথে এই নুরু পাগলার মতন ঘটনা না। আপনি গুলিস্তানে গোলাপশার মাজার ভাঙতে গেছেন না, গিয়েছেন। আপনি সিলেটে শাহজালালের মাজার ভাঙতে গেছেন না, গিয়েছেন। এই ধরনের অসংখ্য জায়গায়। ঠিক গতকালকে রাজশাহীতে আর একটা মাজারে হামলা হয়েছে। অর্থাৎ একটা গোষ্ঠী এখানে তারা মনে করছে আমি জুলাইয়ের অভ্যুত্থানের পর ভাস্কর্য ভাঙার অধিকার আমার আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো ভাঙার অধিকার আমার আছে, মাজারে হামলার অধিকার আমার আছে, মানুষের সম্পত্তিতে আঘাত করার অধিকার আছে। এবং এই ধারণাটা তৈরি হয়েছে কেন? তৈরি হয়েছে সে দেখতে পাচ্ছে সরকারের যে অ্যাকশনটা, সরকারের যে রিপারকেশন, সরকারের যে প্রতিক্রিয়া, এটি তার জন্য সহায়ক। যখন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বলা হয় যে এটা এক ধরনের ওই প্রেশার গ্রুপ, স্বাভাবিকভাবে এই অপরাধের সাথে যারা জড়িত তারা উস্কানি পায়। এই অংশে খুব কম সময় পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব রশিদুজ্জামান মিলাদ। আপনার কাছে একটু আসি একটু ভিন্ন প্রসঙ্গ, সাম্প্রতিক রাজনীতি নিয়েও যেহেতু আলোচনা করব। জামাতে ইসলামী বলছে যে পিআর বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশ নেবে না। জামাত যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আসলে রাজনৈতিক সমীকরণটা কোন দিকে যাবে? আপনি লিখে নিতে পারেন, তারা এই পিআর করতে করতে 300 আসনে তারা ইতিমধ্যে নির্বাচন শুরু করে দিয়েছে। এবং নির্বাচন শুরু করে দেওয়া মানে তাদের প্রার্থী সবগুলোকে তো দেওয়া হয়েছে 300 আসনে। এবং এখন আপনি শুনলে হাসবেন আর কি, আর কিছু কিছু মহিলা মানে জামাতের আর কি, উইথ ডিউ রেসপেক্ট উইথ মহিলা টু দ্য মহিলা, তারা বোরকা পরে পরে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে। আমার এলাকাও হচ্ছে এরকম যে ধরেন অশিক্ষিত মহিলারা তো ধরেন একটু ধর্মভীরু বেশি হয়, তাদেরকে বলছে যে এবার কিন্তু দাঁড়িপাল্লায় ভোট না দিলে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে কিন্তু আখেরাতের রাস্তা ক্লিয়ার। তো এরা তো অশিক্ষিত মানুষ, এরা তো বুঝে যে আচ্ছা উনি বলছেন একটা শিক্ষিত মহিলা, উনি বললেন জামাতের মহিলা হতেও পারে, এইভাবে মোটিভেট করতেছেন ফর দ্য ইলেকশন, মানে যাতে করে তাদের প্রস্তুতি কিন্তু 100% আছে আর কি। এবং তারাই প্রথম কিন্তু নির্বাচনের কথা বলেছিলেন, ওই জন্যই বললেন যে দ্বিচারিতা, মানে একবার এক এক কথা বলা আর কি। যেমন ধরেন ডক্টর শফিক, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানিত একজন ব্যক্তি, উনি তারেক রহমানের সময় দেখা করে এসেছিলেন এবং তিনি এসেও বলেছিলেন যে এই টোটাল এই 5 আগস্টের মাস্টার মাইন্ড হলেন জনাব তারেক রহমান। তিনি নিজে বলেছেন, ভিডিও আছে। আবার এখন আমাদেরকে ডিজোন করছি, আমরা মানে এটা চাচ্ছি না, ওটা চাচ্ছি। আচ্ছা, জামাতের পক্ষ থেকে এই জন্য আমি বলবো জামাতকে, আমি এই জন্য আমি একটু আগে অনুরোধ করলাম আর কি, যে আপনারা ইউ থিঙ্ক ইয়োরসেলফ, আপনারা যদি কোনো কিছু না হয়, দেশে যদি একটা হট্টগোল হয়, যদি ইলেকশন না হয়, সাফারার কিন্তু আপনারা বিষয় মানে এর আগে আপনাদের নিবন্ধন ক্যান্সেল ছিল। জুলাই জাতীয় সনদ চাচ্ছে জামাত, তারা বলছে এর আইনগত ভিত্তি চাই। এই সরকার কি আসলে আইনগত ভিত্তি দেবার এই সরকার আইনগত ভিত্তি দেওয়ার অধিকার তাদের নাই। এগুলি আইনগত ভিত্তি দিবে আপনার জাতীয় সংসদ, নির্বাচিত সংসদই দিতে পারে এগুলি। তবে এগুলির একটা মানে সমঝোতা হওয়া দরকার যে এই জিনিসগুলোকে আমরা বৈধতা দিব, সে বিষয়ে তো আমরা তো প্রস্তুত রয়েছি।
এবং যেগুলিতে আমরা একেবারেই প্রযোজ্য নাই দেশের জন্য সেগুলিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এবং এইটার মধ্যেই সবার মত তো আর এক হবে না, সব রাজনীতি দলের দলের ভিন্ন মত। তার মধ্যেই এই দেশটা কিভাবে ভালো চলে কম্পারেটিভলি দেন বিফোর, এবং স্লোলি এটাকে রিফাইন করে একটা ভালো দেশে পরিণত করা যায়, সেটার জন্য আমরা একটা নির্বাচিত সরকারের সময় এই সব কিছুই আপনার সংসদে এটাকে আপনার অন্তর্ভুক্তি করতে হবে। যদি এই জুলাই সনদকেও আপনি আইনগত ভিত্তি দিতে হয়, সেটাও দিতে হবে আপনার জাতীয় সংসদে। এই সরকার সেটা আসলে এই সরকার মানে আইনগতভাবে দিতে পারেন না আর কি, তবে একটা মতামত তারা দিতে পারেন। সেই মতামত সবাই মানবেও আমার বিশ্বাস, কারণ এটা গণঅভ্যুত্থানের পরে সবার সঙ্গে ঐক্যমত কমিশন আলোচনা হয়েছে এবং সবাই একটা ঐক্যমত হয়েছে। আর যদি মানে যারাই সরকার গঠন করবে, যারা মেজরিটি থাকবে, তারা যদি না করে তাহলে মানুষ তো তাদেরকে আবার অপছন্দ করে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে গণ অভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে বিশ্বের যেসব দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তারা ভালোর দিকে গেছে, কিন্তু যারা দেরি করেছে তারা গৃহযুদ্ধের দিকে গেছে। আমাদের তো আসলে 1 বছর পার হয়ে গেছে, আমরা কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ। তিনি যথার্থই বলেছেন। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কার কথা যদি আপনি দেখেন, শ্রীলঙ্কা আমাদের কয়েক মাস আগে প্রায় একই প্রেক্ষাপটে একই ধরনের জনপ্রতিক্রিয়ায় সেখানকার শাসক পালিয়েছে। তারা তাদের সমাজের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, 2টো নির্বাচন করেছে, প্রেসিডেন্ট ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন। তারা তাদের ইকোনমির যে ধরনের বেহাল দশা ছিল সেখান থেকে তারা এটিকে ফিরিয়ে এনেছে। তাদেরকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ বেড়েছে এবং জিডিপি সহ অন্যান্য তাদের অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো আপনি প্রত্যেকটা দেখবেন পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় তারা এগিয়েছে। কিন্তু আমাদের এইখানে নির্বাচন বিলম্বিত হওয়া, সংস্কার কাজের বিলম্ব হওয়া এবং বিচার প্রক্রিয়া নানা কারণে বিলম্বিত হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের চ্যালেঞ্জগুলো ক্রমশই বাড়ছে। এবং সরকার এখন পর্যন্ত আপনি দেখবেন শহরের মানুষের এজেন্ডাগুলোকে সব থেকে বেশি অ্যাড্রেস করছে। ঢাকা শহরে রাস্তার মোড়ে মোড়ে ট্রাকের পেছনে মানুষের সংখ্যা বাড়ছে, মানুষ লজ্জায় মুখ ঢেকে লাইনে দাঁড়ায়, এই খবরগুলো আমরা দেখছি। সারের দাম বেড়েছে, প্রতি বস্তা সার 600 থেকে 800 টাকা বেশি দামে কৃষককে কিনতে হচ্ছে। কিন্তু সরকারের দৃষ্টিতে এই বিষয়গুলো কোনো সমস্যা নেই। সরকার বেশিরভাগ সময়ে আমি দেখতে পাচ্ছি, আমাদের জুলাইয়ের অন্যতম প্রত্যাশা ছিল আমার বাংলাদেশ হবে। আমি ভারতের প্রতি না, আমি দেখতে পাচ্ছি আমেরিকার প্রতি সরকারের একটা বিশেষ দুর্বলতা নিয়ে তাদের সাথে অনেকগুলো বিষয় ডিল করছে এবং জনগণকে তারা অন্ধকারে রাখছে। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই। একেবারে 2 মিনিট সময় আপনার জন্য। ডাক্তার জাহিদ বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। আমরা জানি 1 মাসে 4টি সপ্তাহ, এই কয়েক সপ্তাহের আসলে সংখ্যাটা আমরা কবে পাবো? না, 1 মাসে 4টি সপ্তাহ, বাট সপ্তাহ কয়েক সপ্তাহ, আপনি 3 সপ্তাহ বলতে পারেন, 5 সপ্তাহ বলতে পারেন, 8 সপ্তাহ বলতে পারেন। সেটা সংখ্যাটা সুনির্দিষ্টভাবে কবে জানবেন? সুনির্দিষ্টভাবে তো আমিও বলতে পারবো না, কিন্তু আমার ধারণা তিনি নভেম্বর এন্ড অথবা ডিসেম্বরের প্রথম দিকে আসবেন, যাতে করে ইসি থেকে ঘোষণা, আমাদের নির্বাচনের কি বলে এটা, নির্বাচনের যে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা সঙ্গে সঙ্গে আসবে। তার মানে ইলেকশনের অনেক আগেই তিনি আসতেছেন, অর্থাৎ সেই প্রস্তুতিটা আসলে মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে অনেক সময় পাওয়া যাবে। এবং সেই সময় আসলে দেশের পরিস্থিতিটা আপনারা কি রকম প্রত্যাশা করছেন নির্বাচনের আগ মুহূর্তে? আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে এটার অ্যাক্ট করবেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আসে। সেই সঙ্গে ইসিকেও আমরা অনুরোধ তো করবই, ইসি গ্রহণ করে, তখন তো ইসির আন্ডারে সব থাকবে। এবং সেই সঙ্গে সেনাবাহিনী যেহেতু প্রায় 80,000 সৈনিক তারা দিবেন এবং ডিপ্লয় করবেন, এবং তারা হয়তো আরও কিছু মেজার্স নেবেন, কারণ সেনাবাহিনী চায় দেশটা শান্তিতে ফিরে আসুক, তাদের অভিভাবক আসুক, এটা তারা ভালোভাবে চায় আর কি। সেই কারণে আমি মনে করি যে তখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আচ্ছা, ওনার একটা কথা আমি বলে শেষ করে দিই আর কি। উনি বলেছেন যে, আপনি বলেছিলেন যে 3 মাসে যে দেশগুলি 3 মাসের মধ্যে ইলেকশন হয়েছে, এটা কিন্তু বাংলাদেশেও তাই হয়েছিল, শুধু শ্রীলঙ্কা নয়। বাংলাদেশে আপনার 90-এর অভ্যুত্থানের পরে 3 মাসের পরে যে ইলেকশনটা হলো, তারপরে 91-এর যে আমাদের গভর্নমেন্টটা ছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট গভর্নমেন্ট
এভার ইন বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই, অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের নিয়ে আবার কোনো আয়োজনে এইভাবে বসতে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।